এখন দেখো বেসিক্যালি কি হইতেছে। স্যার ইয়েস বলো। একটু উপরে যাবেন স্যার, একটা কোশ্চেন ছিল। বলো। স্যার কলম কি জিনিস? কুলম হচ্ছে চার্জ। চার্জের ইউনিট হচ্ছে কুলম। লাইক আমরা স্পিডের ইউনিট কি জানি? স্পিডের ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড, রাইট? একইভাবে জি। চার্জের ইউনিট হচ্ছে কুলম। আচ্ছা। সি, বুঝতে পারছি? জি স্যার। এখন ইলেকট্রিক ফিল্ড কি জিনিস কে বলতে পারবা? ইলেকট্রিক ফিল্ড হচ্ছে বেসিক্যালি একটা মাঠ, যে মাঠটার মধ্যে ধরো ইলেকট্রিসিটি কাজ করতেছে। ফর এক্সাম্পল আমরা যখন ফুটবল খেলা দেখি বা ক্রিকেট দেখতেছি, কোন প্লেয়ার্স কি ওদের বাউন্ডারির বাইরে যে খেলতেছে, কোন প্লেয়ার্স কি লাইক গ্যালারিতে যে খেলতেছে, সব প্লেয়ার্সদের কিন্তু একটা লাইন দেয়া আছে যে তোমরা এই লাইনের মধ্যেই তোমাদেরকে খেলতে হবে, এই লাইনের বাইরে গেলে আউট, রাইট? সো ইলেকট্রিক ফিল্ড বা গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ, এই ফিল্ড মানে হচ্ছে এইটা যে এইটার একটা রেঞ্জ থাকে, যে এতটুক রেঞ্জের মধ্যেই তোমার ইলেকট্রিক ফিল্ডটা কাজ করবে, এন্ড এই এতটুক রেঞ্জের মধ্যেই তোমার রিপালশন কাজ করবে বা অ্যাট্রাকশন কাজ করবে। ধরো তুমি যখন দুইটা ম্যাগনেটকে অনেক দূরে নিয়ে চলে যাচ্ছ, তখন কিন্তু ওদের মধ্যে অ্যাট্রাকশনও হচ্ছে না, ওদের মধ্যে রিপালশনও হচ্ছে না, কারণ ওদের যে ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো থাকে, ওই ফিল্ড লাইনস গুলো কিন্তু কাজ করতেছে না, বা ওরা ফিল্ড লাইনের তখন বাইরে আছে। আর ইলেকট্রিক ফিল্ড যখন কাজ করবে, যেরকম একটা ম্যাগনেটের মধ্যে যদি ফিল্ড লাইন কাজ করে, এই ফিল্ড লাইনটা বেসিক্যালি কাজ করতেছে নর্থ থেকে সাউথে যাচ্ছে। আর যখন আমরা এই পজিটিভ আর নেগেটিভ নিয়ে কাজ করব, তখন আমার চার্জগুলো কাজ করবে ফ্রম পজিটিভ টু নেগেটিভ। এই জিনিসটা সবসময় মনে রাখবা যে ইলেকট্রিক ফিল্ড লাইনস ওয়ার্ক ফ্রম পজিটিভ চার্জ টু নেগেটিভ চার্জ। ইজ ইট ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। আমার তোমার কোনো কোয়েশ্চেন আছে? No, sir. নো। Sir, ইয়েস স্যার, বলেন। are you still explaining this chapter, or is the beginning like? It is the beginning of this chapter. আমরা জাস্ট আজকে স্টার্ট করব। Okay, sir. ওকে। নাও এইটা হচ্ছে জাস্ট তোমরা একটু পড়ো, ইলেকট্রিক ফিল্ড বিটুইন টু আইসোলেটেড পয়েন্ট চার্জেস এখানে কি হইতেছে, এই যে এখান থেকে এতটুকু পড়বা, ঠিক আছে? লাইক কোনটা বেশি উইকার রিজিয়ন, কোনটা বেশি স্ট্রঙ্গার রিজিয়ন, এই ব্যাপারটা বুঝাইতেছে। ধরো পজিটিভ থেকে যখন নেগেটিভে একটা চার্জ যাইতেছে, ঠিক আছে, বেসিক্যালি এই যে যে রেঞ্জটা দেখতেছো, যে রেঞ্জটা হচ্ছে কাছাকাছি থাকে, এই রেঞ্জের মধ্যে ওর অ্যাট্রাকশন বা রিপালশন খুবই স্ট্রং থাকবে, এই যে এই রেঞ্জটার মধ্যে, কারণ এই রেঞ্জটা হচ্ছে খুবই কাছাকাছি। আর যত দূরে যাইতে থাকবে তত তোমার অ্যাট্রাকশন বলো বা রিপালশন পড়লো, এই জিনিসটা আস্তে আস্তে উইকার হতে থাকে, ঠিক আছে? একবার পড়ো, দেখো কোনো কোয়েশ্চেন আছে কিনা। পড়া শেষ হইলে বইলো, ঠিক আছে? এন্ড মেক ইট ফাস্ট। স্যার ডান। কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। নো স্যার। ওকে। আর কারো কোনো কোয়েশ্চেন আছে?
No, যদি sir. না থাকে তাহলে হচ্ছে আমরা পরেরটাতে যাচ্ছি। ইলেকট্রোস্ট্যাটিক চার্জিং বাই ফ্রিকশন। এখানে বেসিক্যালি কি হইতেছে, ওই যে একটু আগে যে আমি যেই আপনাদেরকে যে জিনিসগুলো শিখালাম না, বেসিক্যালি এখানে ওইটাই বলছে। জাস্ট একটা জিনিস আমি এখানে আপনাদেরকে এক্সট্রা একটা ইনফরমেশন দিয়ে দেই, সেটা হচ্ছে আপনি যখন কোনো সলিডকে রাব করবেন তখনই আপনার এখানে ট্রান্সফার অফ নেগেটিভ চার্জ হবে। দ্যাট মিনস এখানে ইলেকট্রন গুলো বেসিক্যালি ট্রান্সফার হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এই জিনিসটা সবসময় মনে রাখবেন, কোন নন মেটালের কথা বলতেছি না, কোন লিকুইডের কথা বলতেছি না। আই এম টেলিং ভেরি স্পেসিফিক্যালি অ্যাবাউট সলিডস দ্যাট whenever you will charge a solid by friction, it will only involve a transfer of negative charge which are electrons. Clear? তো দেখেন এই জিনিসটা কি বলছে যে ইলেকট্রোস্ট্যাটিক চার্জিং বাই ফ্রিকশন রাবিং, এখানে একটা গ্লাস রড আর একটা সিল্কের কাপড় আছে, ঠিক আছে? জিনিসটা একটু পড়ে ফেলেন, দেখেন কোনো কোয়েশ্চেন আছে কিনা। কোয়েশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করেন। স্যার অ্যাফিনিটিস এটার মানে কি স্পষ্ট কোনটা বলে দিচ্ছেন? স্যার? এই যে কোনটা? ডিফারেন্ট ম্যাটেরিয়ালস হ্যাভ ডিফারেন্ট অ্যাফিনিটিস ফর ইলেকট্রনস। আচ্ছা, এটা হচ্ছে অ্যাফিনিটস মানে হচ্ছে কে কত ইজিলি লাইক হচ্ছে ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করতেছে বা ইলেকট্রন ছাড়তেছে, এটা মানে হচ্ছে কি আপনার অ্যাফিনিটস। এত হার্ড ওয়ার্ড আপনাদের ইউজ করা লাগবে না, এটা জাস্ট আমি দিয়ে রাখছি নোটসে। আচ্ছা, আই ই দ্বারা কি বুঝাইলে এখানে শর্ট ফর্ম? আই মানে হচ্ছে দ্যাট ইজ অর এক্সাম্পল। ঠিক আছে। কোনো কোয়েশ্চেন আছে? No, sir. আমার কোনো কোয়েশ্চেন আছে? No, sir. রিফাত আপনার কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। আচ্ছা, যদি কোনো কোয়েশ্চেন না থাকে দেখেন, এখন আমি যদি এখানে একটা লজিক দেই, লজিকটা কি দেখেন, আমরা তো জানি ফোর্স ইজ আ পুশ অর পুল, রাইট? Yes, sir. তো যেখানে আমার এই ফিল্ড লাইন গুলো কাজ করতেছে, ইলেকট্রিক ফিল্ড লাইন গুলো যেখানে আমার কাজ করতেছে, তাহলে ওইখানে তো একটা ইলেকট্রিক চার্জও কাজ করতেছে, রাইট? এন্ড এই ইলেকট্রিক চার্জ তাহলে একটা ফোর্স এক্সপেরিয়েন্স করতেছে না, এখানে একটা ফোর্স আসতেছে না? কারণ এই ফোর্সটার কারণেই তো বেসিক্যালি পুশ করতেছে আর পুল করতেছে, রাইট? যদি কোনো ফোর্স এখানে কাজ না করতো তাহলে কি একটা আরেকটাকে অ্যাট্রাক্ট করতে পারতো? No. That means whenever there is an electric field, there will be an electric charge which is going to experience a force. Is it clear? Yes, sir. Okay, nice. তারপরে এখন হচ্ছে আমরা তো এতক্ষণ কি দেখলাম, আমরা দেখছি যে রাবিং দিয়ে কিভাবে আমরা বেসিক্যালি ইলেকট্রোস্ট্যাটিক এখানে ক্রিয়েট করতে পারি। এখন আমরা দেখব যে তুমি ইন্ডাকশনের মাধ্যমে কিভাবে ইলেকট্রোস্ট্যাটিক চার্জটা ক্রিয়েট করতে পারো। ইন্ডাকশন মানে হচ্ছে যখন তুমি দুইটা কন্ডাক্টরকে একসাথে চার্জ করবা। এখানে বেসিক্যালি কি হইতেছে দেখো, place two conductors on insulating stand side by side that they are touching each other. Bring a negatively charged rod near sphere A. These are spheres. This one is sphere A and this one is sphere B. আর নিচে আমি রেখে দিছি insulating rod. Insulating stand আমার কেন দিতে হবে? যাতে করে আমার আর্থে ওই কন্ডাকশনটা না হয়ে যায়। কারণ
আমি যদি এই স্ট্যান্ডটাও কন্ডাক্টর দিয়ে ক্রিয়েট করতাম তখন কিন্তু বেসিক্যালি সবগুলা চার্জ আমার আর্থে এসে পড়তো, তখন আর ওদের মধ্যে কোনো চার্জ বাকি থাকতো না। সো তখন তুমি যে এক্সপেরিমেন্টটা করতে যাবা ওই এক্সপেরিমেন্টটা বেসিক্যালি ভুল হয়ে যাইতো। বুঝতে পারছো? এখন এখানে কি হইতেছে যে তুমি একটা নেগেটিভলি চার্জ রডকে স্ফিয়ারের সামনে আনলা, তো আনার পরে ওর মধ্যে কি হবে, ওর মধ্যে যে ইলেকট্রন গুলো আছে, এই যে পুরো মেটালসদের মধ্যে যে ইলেকট্রন গুলো ছিল, এই ইলেকট্রন গুলো এখন সেপারেট হয়ে যাবে না, কারণ ও যখন নিউট্রাল অবস্থায় ছিল, এই দুইটা যখন নিউট্রাল অবস্থায় ছিল ওদের মধ্যে পজিটিভও ছিল আবার নেগেটিভও ছিল। সো তুমি যখন এখানে নেগেটিভ রডটাকে আনতেছো তখন এই নেগেটিভ রডটা শুধু পজিটিভটাকে কি করবে, অ্যাট্রাক্ট করবে না, এন্ড নেগেটিভের মধ্যে একটা রিপালশন হবে না। ওই রিপালশনের কারণে ওরা নেগেটিভ গুলোকে ধাক্কায়া এই বি এর মধ্যে পাঠিয়ে দিবে যে ভাই তুমি এদিক থেকে সরো, আমার শুধু পজিটিভ চার্জকে লাগবে, আমি তোমাকে চিনি না, তুমি এখান থেকে চলে যাও। বুঝতে পারছি ব্যাপারটা? Yes, sir. এই যে প্রসেসটা আছে এই প্রসেসটাকে আমরা বলতেছি ইন্ডাকশন প্রসেস। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. তাহলে আপনারা এই স্টেপ 1 থেকে স্টেপ 4 পর্যন্ত একটু পড়ুন, দেখুন কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। স্যার এগুলা কি নোট করব? না 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 না, এই নোটসে আমি তোমাদেরকে দিয়ে দিব, কিছু নোটস করা লাগবে না, জাস্ট বুঝবা, বাসার মধ্যে নোটস গুলো দিয়ে দিব, বাসার মধ্যে নোটস গুলো পড়বা, কোয়েশ্চেন পেপার সলভ করবা, দ্যাটস ইট। এত প্যারা নেওয়া লাগবে না, চিল। এই নোটটা আমি একটু আপনাদেরকে পাঠায় রাখি। আমি হচ্ছে ক্লাসরুমে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সবাই একটু ক্লাসরুম থেকে দেখে নেবেন। ওকে গাইস, শেষ পড়া? Yes, sir. কারো কোনো কোয়েশ্চেন আছে? No, no, sir. রিফাত, আপনার কোনো কোয়েশ্চেন আছে? No, sir. ওকে, নাও আমরা তো দেখলাম যে আমরা দুইটা কন্ডাক্টরকে কিভাবে চার্জ করতে পারি একসাথে, রাইট? যে একটার মধ্যে পজিটিভ আসতেছে আরেকটার মধ্যে নেগেটিভটা চলে যাচ্ছে, কিভাবে রিপালশনের কারণে, আর একটা অ্যাট্রাকশনের কারণে কিভাবে পজিটিভটা এসে পড়তেছে। এখন আপনি দেখবেন যে আপনি একটা কন্ডাক্টরকে কিভাবে চার্জ করবেন। বেসিক্যালি জিনিসটা হচ্ছে সেম থিং, শুধু এখানে এক্সট্রা একটা প্রসেস আছে। ওই প্রসেসটা হচ্ছে আপনার আর্থিং করে দিতে হবে। আর্থিং মানে আপনার যে চার্জটা আপনার লাগবে না, ধরেন আমরা হচ্ছে একটা কন্ডাক্টরকে শুধু আমরা নেগেটিভলি চার্জ রাখবো, ঠিক আছে? সো তখন আমাদের কি করতে হবে, যদি আপনার নেগেটিভলি চার্জ রাখতে হয় আপনার একটা পজিটিভলি চার্জ রড আনতে হবে। পজিটিভলি চার্জ রডটা কি করবে, ওই নেগেটিভ গুলাকে সব একটা সাইডে নিয়ে আসবে, বিকজ দ্য পজিটিভ ইজ গোয়িং টু অ্যাট্রাক্ট দি নেগেটিভ চার্জ, রাইট? আরেকবার একটু রিপিট করবেন? অবশ্যই। ধরো এটা হচ্ছে একটা কন্ডাক্টর, এই কন্ডাক্টরের সামনে তুমি যখন একটা পজিটিভ চার্জ আনবা, তো এইখানে কিন্তু সবগুলো নেগেটিভ চার্জ বেসিক্যালি জমা হইতেছে, রাইট? বিকজ দ্য পজিটিভ ইজ অ্যাট্রাক্টিং দ্য নেগেটিভ,
এন্ড সবগুলো পজিটিভ চার্জ কিন্তু এই পোলটার মধ্যে আইসা পড়তেছে, এই রিজিয়নটার মধ্যে আইসা পড়তেছে, তাই না? ইয়েস স্যার। তারপরে তুমি এটাকে কি করবা, তুমি জাস্ট এটা হচ্ছে আর্থিং করে দিবা, কারণ তোমার যে পজিটিভ চার্জ গুলো থাকবে ওই চার্জ গুলাকে তুমি আর্থের মধ্যে পাঠায় দিবা। আর্থের মধ্যে পাঠায় দিলে কি হইতেছে, তোমার কন্ডাক্টরের ভেতরে যে নেগেটিভ চার্জটা আছে, এখন কিন্তু এই কন্ডাক্টরের ভেতরে সব শুধু নেগেটিভ চার্জ থাকবে, এখানে কি আর কোনো পজিটিভ চার্জ বাকি থাকবে? কারণ সবগুলো পজিটিভ চার্জকে তুমি কি করে ফেলছো, আর্থিং করে আর্থের মধ্যে এনে ফেলছো। সো এই কন্ডাক্টরের মধ্যে এখন আর কোনো পজিটিভ চার্জ নাই, যা আছে সবগুলো নেগেটিভ চার্জ। ইজ ইট ক্লিয়ার? স্যার এটা শুধু পজিটিভ চার্জেসের জন্য আর্থিং? না, তুমি চাইলে এখানে যে নেগেটিভ চার্জ আছে ওইটাকে তুমি আর্থিং করতে পারো। ধরো ওইটার জন্য তোমার কি লাগবে, তুমি জাস্ট একটা নেগেটিভ রড আনবা। যখন তুমি একটা নেগেটিভলি চার্জ রড আনবা, তোমার এক পাশে সবগুলো কি থাকবে, পজিটিভ গুলো থাকবে, রাইট? আরেক পাশে জি। তোমার চলে যাবে নেগেটিভ গুলো। তারপর এই নেগেটিভ চার্জ গুলাকে তুমি আর্থিং করে আর্থের মধ্যে এনে ফেলবা। যদি আর্থিং করে আর্থের মধ্যে এনে ফেলো, তখন তোমার এই কন্ডাক্টরের মধ্যে জাস্ট কি বাকি থাকবে, পজিটিভ চার্জ গুলো বাকি থাকবে, তখন আর কোনো নেগেটিভ চার্জ বাকি থাকবে না। আর এইটা বেসিক্যালি হইতেছে কেমনে, এখানে জাস্ট হচ্ছে নিউট্রালাইজ করে ফেলতেছে, চার্জ গুলাকে নিউট্রালাইজ করে আর্থের দিকে নিয়ে আসতেছে, দ্যাটস ইট। আচ্ছা এখন আর্থিং প্রসেসটা তুমি কিভাবে করবা, এটা আমাকে কেউ কিন্তু জিজ্ঞেস করো নাই যে স্যার আমরা আর্থিং প্রসেসটা কিভাবে করব। তুমি বেসিক্যালি যে চার্জ রডটা আনতেছো, ওই চার্জ রডটা তোমাকে স্টিল ধরে রাখতে হবে, কারণ তুমি যখন এই চার্জ রডটাকে ছেড়ে দিবা, তখন কিন্তু আবার ওরা আগের মতো পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ এই অ্যারেঞ্জমেন্টে কিন্তু ওরা অ্যারেঞ্জ হয়ে যাবে। এই কারণে তোমাকে কি করতে হবে, তুমি এই মেটাল রডটাকে ধরে রাখছো, হোক সেটা তোমার পজিটিভলি চার্জ আর নেগেটিভলি চার্জ। ধরে রাখার পরে তোমার যে কন্ডাক্টর আছে, ওই কন্ডাক্টরের মধ্যে যে সাইডটাতে তোমার পজিটিভ চার্জ গুলাকে আছে বা যেই সাইডটা তুমি আর্থিং করতে চাচ্ছ, ওই সাইডে তুমি জাস্ট তোমার হ্যান্ডটাকে দিবা। এখন তোমার পাক গুলো তো তোমার মাটির সাথে কানেক্টেড, রাইট? এখন হিউম্যান বডি তো একটা ভালো কন্ডাক্টর, সো ওই চার্জ গুলো তোমার হিউম্যান বডি কি করতেছে, নিজের মধ্যে কন্ডাক্ট করে আর্থের মধ্যে পাঠিয়ে দিতেছে। দ্যাটস হাউ আর্থিং প্রসেস ইজ ডান। ইজ ইট ক্লিয়ার? ইয়েস Yes. তাহলে এখন এখান থেকে এই পর্যন্ত পড়ে ফেলেন। স্যার। ইয়েস স্যার। স্যার একটু আজান দিছে স্যার, আমি একটু নামাজ পড়ে আসি 5 মিনিট। অবশ্যই 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 নামাজটা পড়ে আসো, সমস্যা নেই। তুমি কি বুঝছো আয়হান? একটু বুঝে জি, যাও, হ্যাঁ? ওকে ওকে ঠিক আছে, যাও। আপনারা একটু পড়েন দুইজন। আমার, তুমি কি বুঝতেছো? কোনো প্রবলেম হচ্ছে বুঝতে? No, sir. ওকে। আচ্ছা, মা পড়া মিস দিল না। গাইজ ডান? কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার এই জাস্ট ওই উপরের 3 লাইনটা এই যে স্টেপের পরে। হ্যাঁ, এই যে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এন্ড স্টেপ 4। স্যার কার্ভ সারফেস আর ফ্ল্যাট সারফেস কার্ভ এই সারফেস এটা একটু পরে আসবো আমরা, এখানে এখন আমি আসিনি যে হাউ ইজ চার্জ ডিস্ট্রিবিউটেড অন দ্য সারফেস অফ আ কন্ডাক্টর। ওকে ওকে। আপনার কি এইটা নিয়ে আর কোনো কোয়েশ্চেন আছে, যে চার্জিং ওয়ান কন্ডাক্টর নিয়ে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এন্ড স্টেপ 4? না না এতটুকু পর্যন্ত সব ক্লিয়ার? ওকে, জি স্যার। আমরা কি আয়হানের জন্য একটু ওয়েট করতে পারি? ও না হলে একটু মিস করে ফেলবে, তো একটু নামাজে গেছে। থ্যাংক ইউ। আমার, তুমি তাহলে এখন আর কি কি ক্লাস করতেছো?
sir, Yes sir. like I have আমি হচ্ছে আবার প্রথম থেকে করতেছি। বসুন্ধরায়? No, sir. I'm telling you that I have started from the beginning again. ও বিগিনিং এগেন, বুঝতে পেরেছি। বিগিনিং এর পড়াগুলো হচ্ছে আমি আবার আসবো, ঠিক আছে? আমরা এখান থেকে বেসিক্যালি যে চ্যাপ্টার গুলো স্টার্ট হয়েছে, ঠিক আছে, ইলেকট্রিসিটি থেকে আমরা ওইখান থেকে স্টার্ট করে তারপর আবার আমি হচ্ছে আপনাকে আর ইশেকে নিয়ে, রিফাতকে নিয়ে আবার প্রথম থেকে স্টার্ট করব। তখন আপনাদের টাইমিংটা আমি জানাই দিব, কিভাবে আলাদা টাইমিং দিব না দিব। মানে আই হ্যাভ প্ল্যানস অলরেডি ফর ইউ গাইস, যেহেতু তোমরা কি অক্টোবরে বসতেছো, ঠিক আছে? প্যারা নেওয়ার কোনো রিজন নাই, বিকজ ইলেকট্রিসিটি এন্ড ম্যাগনেটিজম শেষ হয়ে গেলে বেসিক্যালি আমার টপিক থাকবে দুইটা, নিউক্লিয়ার ফিজিক্স এন্ড স্পেস ফিজিক্স। আচ্ছা রিফাত, আমি আপনাকে একটু আর কি বুঝিয়ে দিতেছি, এটা মেইনলি কি চার্জটা কিভাবে ডিস্ট্রিবিউট হয়। লাইক ফ্ল্যাট সারফেসে হচ্ছে চার্জ গুলো একটু কম থাকে, চার্জের যে ডেনসিটি থাকে, লাইক চার্জ যেখানে সবচেয়ে বেশি জমা হয়ে থাকে, ফ্ল্যাট সারফেসে ওইটা একটু কম থাকে। আর দেখবেন যে কোনো রাউন্ড কর্নারে বা কোনো কার্ভ জায়গায় চার্জ গুলো একটু বেশি থাকে। আপনি যদি আপনার ঘরেই দেখেন, আপনার ঘরের কোনা কাঞ্চিতে যেগুলো দেখতেছেন, লাইক কর্নারসে যেই জায়গাটা একটু কার্ভ, ওইখানে আপনার কি ময়লা বেশি জমে না? জি স্যার। বেসিক্যালি এটাই কারণ, আপনার কর্নার্স বলেন, এজেস বলেন, ওইসব জায়গায় কি, ওইসব জায়গায় চার্জের ডেনসিটি খুবই হাই থাকে, যে কারণে ওইখানে চার্জ গুলো বেশি অ্যাট্রাক্ট করতেছে। এখন আমরা যদি ডাস্ট পার্টিকেল ধরি, আমাদের ডাস্ট পার্টিকেলের মধ্যেও তো চার্জ আছে, রাইট? আবার আমাদের এয়ার এর মধ্যেও চার্জ আছে। সো এয়ার পার্টিকেল গুলো কি করতেছে, কর্নারে বেশি থাকতে পছন্দ করে, কারণ ওইখানে চার্জের ডেনসিটি অনেক হাই, এন্ড ওই এয়ার পার্টিকেল গুলো ডাস্ট পার্টিকেল গুলোকে অ্যাট্রাক্ট করতেছে, এই কারণে ডাস্ট গুলো আপনার কর্নারে বেশি থাকে। বুঝতে পারছি? মানে এই চিত্রতে কার জি আমি বুঝে দিচ্ছি, হ্যালো, মানে চিত্র কার্ভড সারফেসের কোনো এরিয়া আছে না যেখানে চারদিকে বিগেস্ট থাকে, সেখানেই কেবল কার্ভ সারফেস এবং ফ্ল্যাট সারফেস বলে। দেখেন এইখানে বেসিক্যালি এটা একটু কার্ভ হয়ে আসছে না, বাট এগুলো কি কার্ভ, এগুলো পুরাটা গোল না, এটা কিন্তু পুরাটাই ফ্ল্যাট, রাইট? সো এখানে যদি আপনি চার্জ ডিস্ট্রিবিউশন গুলো দেখেন, এটা কিন্তু একটা অ্যারেঞ্জমেন্টে আছে। লাইক এটা একটু বড় সারফেস, যে কারণে চার্জ গুলো একটু দূরে দূরে আছে। এটা একটু ছোট সারফেস, যে কারণে চার্জ গুলো একটু কাছাকাছি আছে। বাট এইখানে যেখানে কার্ভটা হয়েছে, এখানে যদি আপনি একটু চার্জের ডেনসিটিটা দেখেন, এখানে কিন্তু চার্জের ডেনসিটিটা অনেক হাই। দেখেন খুব অল্প জায়গার মধ্যে অনেকগুলো চার্জ না এখানে। জি স্যার। এইটাই। হ্যালো স্যার। জি আইহান। আইহান, আমি যেটা বলতেছিলাম অ্যাবাউট চার্জ ডিস্ট্রিবিউশন, আমার যে ফ্ল্যাট সারফেস আছে, ফ্ল্যাট সারফেসে চার্জের ডেনসিটি খুব কম থাকে, এন্ড আমার যে কার্ভ সারফেস গুলো থাকে, কার্ভ সারফেসে আমার চার্জের ডেনসিটি খুব হাই থাকে। যেরকম দেখবা আমাদের ঘরে, আমি একটু আগে এই কথাটা রিফাতকে বলতেছিলাম যে আমাদের ঘরের তুমি যদি দেখো যে কোনাতে বা কোনো একটা কর্নারে ময়লা কিন্তু দেখবা অতিরিক্ত বেশি থাকে দেন আওয়ার মেইন ফ্লোর। ধরো টাইলস, তুমি যেখান দিয়ে ঘর দিয়ে হাঁটতেছো সেখানে কিন্তু এত ময়লা পাবা না, কিন্তু তুমি যদি ঘরের কর্নারে কর্নারে দেখো, লাইক প্রতিটা ওয়ালের কর্নারে দেখো, তখন কিন্তু তুমি ময়লাটা অনেক বেশি দেখতে পাবা। এটা বেসিক্যালি কেন হয় জানো? কারণ এগুলোকে আমরা বলি কার্ভড সারফেস। কার্ভ সারফেসে চার্জের ডেনসিটি অনেক হাই থাকে, এয়ারেও চার্জ আছে, ডাস্ট পার্টিকেলেও চার্জ আছে, রাইট?
দ্যাট মিন্স এয়ার গুলো আমার কর্নারে কর্নারে বেশি থাকে, যেই কারণে ওই এয়ার পার্টিকেল গুলো ডাস্ট পার্টিকেল গুলোকে অ্যাট্রাক্ট করতেছে, অ্যাট্রাক্ট করে ডাস্ট পার্টিকেলস গুলাকে একটা জায়গায় জমায়ে ফেলতেছে। তো ওইখানে জমে যেয়ে বেসিক্যালি কি হইতেছে, ওরা চার্জড আপ হয়ে থাকতেছে। এই কারণে বলা হয় যে আমাদের যে কর্নার আছে বা আমাদের যে এজ গুলো আছে, এই কর্নার এন্ড এজে আমাদের চার্জ ডেনসিটি অনেক হাই থাকে। তুমি যদি এখান থেকে এতটুকু পড়ো তাহলে বুঝে যাবা। আমার কথা বুঝতে পারছো? জি জি স্যার। ওকে, তাহলে পড়ে ফেলো। ইফাত, আপনি চলে যেতে পারেন, আমরা বাকিটা আবার কালকে থেকে স্টার্ট করবো ইনশাল্লাহ। থ্যাংকস আ লট স্যার। আসসালামু আলাইকুম। ওয়েলকাম, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। স্যার ইয়েস স্যার। স্যার আপনি যে এক্সাম্পলটা দিলেন যে স্যার বাসার কোণার মধ্যে ওখানে কার্ভড হওয়ার কারণে ময়লা বেশি জমে, স্যার স্যার ওই চার্জ ডেনসিটি ময়লার সাথে কিভাবে মানে মিক্স হয়, মানে কানেক্ট কিভাবে? তোমার কথা কিছু বুঝতেছি না, হ্যাঁ প্রচুর কেটে কেটে আসতেছে। স্যার আপনি যে এক্সাম্পল হ্যালো, দিলেন যে বাসার কর্নারে যে ময়লা জমে আর ফ্ল্যাট টাইলস এ ময়লা কম থাকে আর কর্নার্স এর মধ্যে ময়লা বেশি জমে, ওইটা স্যার এক্সাম্পল দিলেন যে স্যার স্যার ওইটা চার্জ ডেনসিটির হ্যাঁ সাথে কানেক্টেড করবে ময়লাটা? অবশ্যই, কারণ তোমার এয়ারের মধ্যে চার্জ থাকে না। জি হ্যাঁ, ময়লার মধ্যেও তো পার্টিকেলস থাকে, পার্টিকেলস দের তো চার্জ থাকে, রাইট? সো এয়ারের মধ্যে ধরো চার্জ আছে এন্ড ডাস্ট পার্টিকেলস এর মধ্যে চার্জ আছে। সো এয়ারটা ডাস্টটাকে অ্যাট্রাক্ট করবে, অ্যাট্রাক্ট করে ওইখানে নিয়ে যাচ্ছে। আচ্ছা ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন আমি তোমাকে দেখাই আজকে কতটুকু কিছু শিখে ফেলছি। স্যার কর্নার্স এর মধ্যে কেন বেশি চার্জ ডেনসিটি থাকে ফ্ল্যাট সারফেসের এইটা থেকে? হচ্ছে আর্থের একটা নিয়ম, এইটার কোনো এক্সপ্লেনেশন নাই। চার্জ ডেনসিটি কর্নার্সে সবসময় বেশি থাকবে, আচ্ছা কারণ ওইখানে অল্প জায়গা, তো ওই অল্প জায়গার মধ্যে চার্জ গুলো বেশি থাকে। তুমি দেখবা যে ঘরে যদি তোমার কোনো জায়গায় গরম লাগে, ওইটা হচ্ছে সবচেয়ে বেশি কর্নারে লাগে, আবার কোনো জায়গায় ঠান্ডা লাগে, ঠান্ডার দিনে ওইটা কর্নারেই লাগে। খেয়াল করছো কখনো? বা এটা খেয়াল করছো যে কর্নার্স এর মধ্যে ধুলাবালি বেশি জমে? জি ওইটা খেয়াল করছি। এক্স্যাক্টলি, এইটাই। আচ্ছা ওকে আইহান, আমার স্ক্রিনটা দেখতে পারতেছো? স্যার পিডিএফ এর ওখানে এখন এখন দেখো, এই যে এখান থেকে এ পর্যন্ত পড়ো। নাম্বার 6 পর্যন্ত পড়ো। স্যার 3 থেকে 6 আরেকবার একটু এক্সপ্লেন করবেন প্রত্যেকটা টপিক? Okay, describe experiments to show electrostatic charging by friction. আমরা কি দেখছিলাম যে আমরা একটা গ্লাস রড নোটস, গ্লাস রড দেয়া, বাট আমরা শিখছিলাম পেন এন্ড পেপার দিয়ে, রাইট? Whenever I am rubbing a pen with hair, the pen is getting charged, right? And in the paper
ওইখানেও কিছু চার্জ ছিল। সো বেসিক্যালি কি হইতেছে, ধরো যে কোনো একটাকে পজিটিভ চার্জ ধরবা আর যে কোনো একটাকে নেগেটিভ চার্জ ধরবা। সো আমি কি বলতেছি যে আমি যখন রাব করতেছি ওখান থেকে ইলেকট্রনস গুলো চলে যাচ্ছে, ওইটা হয়ে যেতেছে পজিটিভ চার্জ। আমার পেপারটা ছিল নেগেটিভলি চার্জ। তো কি হইতেছে, বেসিক্যালি পেপারের মধ্যে পজিটিভ এন্ড নেগেটিভ দুইটাই থাকে, বাট ওই ওই নেগেটিভ চার্জটাকে অ্যাট্রাক্ট স্যার করতেছে, আপনি এই কারণে কথা দেখবা যে তোমার পেপার করতেছে। স্যার আমার কথা আপনার কথা ভেঙে বোঝা আসছে। যাচ্ছে না? না স্যার আজকে নেটে ভেঙে অনেক আসতেছে। ডিস্টার্ব রে বাবা। দাঁড়া ওয়েটো আয়ান, আজকে নেটটা না অনেক খুবই বাজেভাবে ডিস্টার্ব দিতেছে। আমি আরেকবার বলি, দেখো শুনতে পাও কিনা। হ্যাঁ, জি স্যার ওরা এখন যেই এক্সপেরিমেন্টটা দিতে বলছে, আমার নোটসের মধ্যে দেয়া ছিল একটা গ্লাস রড আর একটা সিল্ক ক্লথের, আর আমি বোঝানোর টাইমে দিছিলাম একটা পেন অ্যান্ড আ পেপার। সো তুমি যখন একটা পেন নিজের হেডের মধ্যে রাব করতেছো, রাব করার পরে তোমার এখানে একটা চার্জ ক্রিয়েট হইতেছে। বেসিক্যালি ইলেকট্রনস গুলো লুজ হইতেছে, লুজ হয়ে তোমাকে পজিটিভ চার্জ দিতেছে। আর যে পেপারটা আছে ওই পেপারের মধ্যে পজিটিভ আর নেগেটিভ চার্জ দুইটাই ছিল, বাট যেহেতু তুমি একটা পজিটিভ চার্জকে সামনে আনতেছো, পজিটিভ চার্জগুলো নেগেটিভ চার্জটাকে অ্যাট্রাক্ট করবে। এই কারণে পজিটিভ চার্জ ইজ অ্যাট্রাক্টিং দি নেগেটিভ চার্জ, এই কারণে এটা একটা আরেকটার সাথে অ্যাট্রাকশন হচ্ছে। বুঝতে পারছো? জি স্যার। নেক্সট ওয়ান, তারপর কোনটা শিখতে চাইলা? নাম্বার 4, explain that charging of solids by friction involves only a transfer of negative electrons. ওই যে বললাম যে তুমি যদি কোনো সলিডকে রাব করো বা ফ্রিকশন করাও, তখন ওইখানে শুধু ইলেকট্রনের ট্রান্সফার হইতেছে। যেরকম আমি কি বললাম, যখন একটা পেন আমি ঘষতেছি এখান থেকে ইলেকট্রন গুলো লুজ হইতেছে না, সো এটা ট্রান্সফার অফ ইলেকট্রনস না। এন্ড নাম্বার 6 হচ্ছে, নাম্বার 5ও তো বুঝতে চাইছো, ওকে। এটাও বলছিলাম যে যখন আমার ইলেকট্রিক ফিল্ড লাইন কাজ করতেছে, এই ইলেকট্রিক ফিল্ড লাইনের মধ্যে একটা ফোর্স কাজ করতেছে না? যদি কোনো ফোর্স কাজ না করতো তাহলে কি অ্যাট্রাকশনের টাইমে পুশ বা পুল হইতো? না স্যার। এবার বুঝতে পারছি? স্যার আরেকবার প্লিজ একটু বলবেন। দেখো, ধরো আমরা যখন বা একটা প্লেয়ার যখন ফুটবল মাঠে খেলতেছে, ওরা তো একটা ফিল্ডের মধ্যে আছে, রাইট? সো বলটা কিন্তু ওদের পায়ে থাকতে হবে। ওরা যদি ফোর্স দেয় তখনই বলটা দূরে যাবে, ওরা যদি ফোর্স না দেয় তখন কি বলটা দূরে যাইতে পারবে? না স্যার। একইভাবে যখন ইলেকট্রিক ফিল্ড লাইনটা কাজ করতেছে, ইলেকট্রিক ফিল্ড লাইনের মধ্যে একটা ফোর্স সবসময় এক্সপেরিয়েন্স হইতেছে না, যেই ফোর্সটাই বেসিক্যালি অ্যাট্রাক্ট করতেছে, রিপেল করতেছে। ইট ইজ হ্যাপেনিং বিকজ অফ আ ফোর্স। কারণ কোনো ফোর্স না থাকলে তো অ্যাট্রাকশনও হইতো না, রিপালশনও হইতো না। বুঝতে পারছি? ইয়েস স্যার। And number 6, state that the direction of electric field line at a point is the direction of the force on a positive charge at that point. মানে ওই যে বললাম যে তোমার ইলেকট্রিক ফিল্ড লাইন গুলো সবসময় পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জে যায় না, এটাই ওইটা। আচ্ছা। ক্লিয়ার আইহান? জি স্যার। And electrical conductors ki insulators ki eta আমরা already জানি। Conductors are something that allows electricity or heat through them, and insulators are materials that do not allow to pass electricity or heat through them. Clear বাবা? কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। কোনো কোয়েশ্চেন নাই? না স্যার। সো আজকে এই পর্যন্তই আমাদের ফিজিক্স। নতুন চ্যাপ্টার কেমন লাগলো? একটু হার্ড বাট ওকে। হার্ড? এটা তো সবচেয়ে ইজি।
হার্ড মানে এন্টায়ারলি নতুন একটা টপিক। এই টপিক মানে আগে করা হয় না কোথাও একবারও। কত হার্ড টপিক কই আসছো এর থেকে জানো? এই যে ওয়েভস এর Sir, চ্যাপ্টার, তারপরে মোমেন্টাম। আরে আথার কই ছিলাম? sir, ওই যে আমার নেটে প্রবলেম করছে। Sorry. আজকে কি সবারই নেট প্রবলেম দিচ্ছে? Sir, হ্যাঁ, চেঞ্জ করা লাগবে নেট প্রোভাইডার। বুঝতে পারছি। ওকে আথার, তুমি যাওয়ার পর আমরা আরেকটা জিনিস শিখছিলাম, সেটা হচ্ছে অ্যাবাউট চার্জ ডেনসিটি। ধরো কোনো কার্ভ স্যার সারফেস। আমি এতক্ষণ ছিলাম, স্যার আমি এতক্ষণ ছিলাম, রেসপন্ড করিনি। ও আচ্ছা আচ্ছা, আর কি পুরোটা ক্লাস ছিলাম তো তোমাকে দেখিনি এতক্ষণ। তুমি কি ওই যে ওই না, চার্জ ডেনসিটির ব্যাপারটা বুঝতে পারছো? কোনটা স্যার? চার্জ স্যার ডেনসিটি আরেকবার নিয়ে একটু যেটা explain শিখাইছি, আমি আরেকবার বলি। ধরো আমাদের ঘরের মধ্যে তুমি কি কখনো দেখছো যে কর্নারে বা এজের মধ্যে আমাদের ময়লাগুলো একটু বেশি জমে থাকে, ধুলাবালিটা একটু বেশি পড়ে? ইয়েস স্যার। এই জিনিসটা কেন হয় জানো? কারণ আমাদের কার্ভড সারফেস গুলাতে লাইক কর্নারে বা এজে, এইখানে চার্জের ডেনসিটিটা অনেক বেশি থাকে। দ্যাট মিনস এয়ারের মধ্যেও চার্জ আছে অ্যান্ড ডাস্ট পার্টিকেলস এর মধ্যেও চার্জ আছে। সো কর্নারে যদি চার্জ ডেনসিটি বেশি থাকে দ্যাট মিনস ওইখানে চার্জটা বেশি কাজ করতেছে, তাহলে ওইখানে এয়ারটা ডাস্ট পার্টিকেলকে বেশি অ্যাট্রাক্ট করবে না। এই অ্যাট্রাকশনের কারণেই তুমি দেখতে পারবা যে তোমার কর্নারে কর্নারে ধুলাবালিগুলো বেশি জমে আছে। ইটস বিকজ অফ চার্জ ডেনসিটি, বিকজ দ্য চার্জ ডেনসিটিস আর হায়ার in a curved surface, or you can say edges or any point. Is it clear? ইয়েস স্যার। So that's all for today. Physics এই পর্যন্তই। এখন আমি হচ্ছে তোমাদেরকে তোমার সামনে দেখো স্পেসিফিকেশন দেয়া আছে, ঠিক আছে? তুমি একটু স্পেসিফিকেশনটা একটু পড়ো, দেখো আজকে আমরা কি কি শিখলাম এন্ড কি কি শিখি নেই, একটু পড়ো, দুইজন পড়ো। 10 পর্যন্ত পড়বা, ঠিক আছে? ইলেকট্রিক্যাল কারেন্টে যাবা না, ইলেকট্রিক্যাল চার্জ পর্যন্ত পড়ো।